এই ছবিটা একটু লক্ষ্য করুন। উইলিয়াম সালিবার মাথায় হাত, মার্টিন ওডেগার্ড বিশ্বাস করতে পারছেন না নিজের চোখকে। ডেকলান রাইস কি বিশ্বাস করতে পারছিলেন, কিংবা বিশ্বাস করতে পারছিলেন টেলিভিশন আর মোবাইলের সামনে বসে থাকা লক্ষ কোটি দর্শক? বিশ্বাস আর অবিশ্বাসের সেই দোলাচল পেরিয়ে ইউসিএল কিং রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো আর্সেনাল, যে আর্সেনালকে সম্ভবত ফেভারিট হিসেবে চিন্তা করেননি বেশিরভাগ মানুষই। কিভাবে আর্সেনাল উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদকে, সেটা নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও, যেখানে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন, আর আমার সাথে আছে তাহরিম বিন রেজা। তবে যত যাই বলি না কেন, এই ম্যাচের হাইলাইট ডেকলান রাইসের সেই দুর্দান্ত দুই ফ্রি কিক। ম্যাচ শুরুর আগে আর্টেতার প্রেস কনফারেন্সে কিন্তু তিনি বলেছিলেন যে দর্শকদের কিন্তু এবার খেলতে হবে। সেটা শুনে কিন্তু অনেকেই হাসাহাসি করেছিলেন। আসলে দর্শকদের 12th ম্যান বানানোর যে প্রচেষ্টা, এটা থেকে কিন্তু বোঝা যায় এই ম্যাচটা গানার্সদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। শুধু তাই না, দি অ্যাথলেটিক বলছে যে ম্যাচ শুরুর আগে আর্টেতা তার প্লেয়ারদেরকে বলছিলেন বা তার শিষ্যদেরকে বলছিলেন যে তোমাদের এই ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে হবে। ঠিক সেই অবিশ্বাস্য জিনিসটা করার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন ডেকলান রাইস। 338টা ম্যাচ খেলে যিনি ক্যারিয়ারে কখনো ফ্রি কিক থেকে গোল করেননি, তিনি বেছে নিলেন কিন্তু রিয়াল মাদ্রিদকে তার ক্যারিয়ারের প্রথম গোলটা করার জন্য, এবং সেই রেকর্ড কিন্তু সেখানেই থেমে নেই। ইউসিএলে নকআউট পর্বে প্রথম প্লেয়ার হিসেবে একই ম্যাচে দুটো ফ্রি কিক থেকে গোল করার রেকর্ডটা কিন্তু তার। আবার ইউসিএলের আসরে একই ম্যাচে দুটো ফ্রি কিক করার পঞ্চম প্লেয়ার হিসেবে রেকর্ডটা কিন্তু তিনি করেছেন। এর আগের রেকর্ডটা ছিল হচ্ছে রিভালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, হাকিম জিচ এবং নেইমারের কাছে। তো এই ফ্রি কিকের ব্যাকগ্রাউন্ড নিয়ে তো কিছু কথা হলো, অবশ্যই ফ্রি কিকটার সৌন্দর্য নিয়ে কিছু কথা বলতে হয়। বেসিক্যালি ব্রিটিশ নিউজ আউটলেট বা ব্রিটিশ নিউজ পত্রিকাগুলো তারা কিন্তু এটাকে বলছে বেন্ড ইট লাইক ডেকলান, অর্থাৎ ডেভিড বেকহ্যামের সেই বেন্ড ইট লাইক ডেভিড বেকহ্যাম, এটা থেকে কিন্তু বেন্ড ইট লাইক ডেকলান হয়ে গেছে। ডেভিড বেকহ্যামের ফ্রি কিকের কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ফ্রি কিক হচ্ছে 2002 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে গ্রিসের বিপক্ষে ইংল্যান্ডের, তখন কিন্তু একটা গোল লাগতো, 2-1 গোলে পিছিয়ে ছিল। সেই মোমেন্টে বেকহ্যাম কিন্তু স্টেপ আপ করেন এবং একটা অসাধারণ ফ্রি কিক থেকে গোলটা করেন। সেই জিনিসটাই কিন্তু ডেকলান রাইস দেখালেন রিয়াল মাদ্রিদের বিপক্ষের সেই ম্যাচটাতে। মোটামুটি একটা ভালো ফাইট হচ্ছিল আমি বলবো। অ্যান্ড সেই জায়গাতে যখন আর্সেনাল ঘরের মাঠে, আসলে আর্সেনালকে কেউ হয়তো এতটা আক্রমণাত্মক খেলবে, আমরাও হয়তো ভাবছিলাম যে লো ব্লক খেলবে বা এরকম কিছু, এতটা আক্রমণাত্মক খেলবে কেউই হয়তো ভাবেনি। কিন্তু ডেকলান রাইস সেট পিস থেকে যেটা করলেন, অবশ্যই এখানে কিছুটা প্রশংসা থাকে নিকোলাস সিওভারের, আর্সেনালের সেট পিস কোচ। মজার ব্যাপার হচ্ছে নিকোলাস সিওভার, যতটুকু দি অ্যাথলেটিক বলছে, নিকোলাস সিওভার ডেকলান রাইসকে ইশারা দিচ্ছিলেন, বাবা তুমি বলটাকে ক্রস করো, কিন্তু ডেকলান রাইস অ্যাট দ্যাট মোমেন্ট তিনি বলছিলেন যে না আমি শুটটা নিব, এবং সাকাও সেখানে বলছিলেন না তুমি চালাও। এবং প্রথম গোলটার পরে দ্বিতীয় গোলটার কথা একটু বলতে হয়। দ্বিতীয় গোলটাতে ডেকলান রাইস 100% কনফিডেন্ট ছিলেন, এবং দ্বিতীয় গোলটা যেটা করলেন, ইট রিমাইন্ডস মি অফ দ্য লিওনেল মেসি ফ্রি কিক অ্যাগেইনস্ট লিভারপুল অ্যাট দ্য চ্যাম্পিয়ন্স লিগ স্টেজ। এটা মানে পিচ পারফেক্ট, মানে অবিশ্বাস্য এবং মনোমুগ্ধকর একটা ফ্রি কিক ছিল। অবশ্যই সেটা বলতেই হয়। এবং আমরা যদি একটু বোর্ডে দেখতে চাই, সেক্ষেত্রে এই যে প্রথম ফ্রি কিকটা অনেকটা এমন একটা জায়গা থেকেই নিয়েছিলেন ডেকলান রাইস, এবং সেই ফ্রি কিকটাই অবশ্যই যে 4 জনের ওয়াল ছিল রিয়াল মাদ্রিদের, সেই ওয়ালটাকে পরাস্ত করে একটা চমৎকার বেন্ড নিয়ে চলে গেল কোর্তোয়াকে পরাস্ত করে তাদের জালে। এবং দ্বিতীয় ফ্রি কিকের কথা যদি বলি, সেটাও বেশ কাছাকাছি জায়গা থেকে, অনেকটা এমন একটা জায়গা থেকে তিনি ফ্রি কিকটা নিয়েছিলেন। এবং তখন কিন্তু ফ্রি কিকের জন্য 2 জন খেলোয়াড় দাঁড়িয়েছিলেন, ডেকলান রাইসের সাথে ছিলেন মার্টিন ওডেগার্ডও। এবং আমরা কিন্তু অনেক সময় ভাবছিলাম যে মার্টিন ওডেগার্ড তিনি যেহেতু লেফট ফুটেড, তিনি আসলে শটটা নিতে চাবেন কিনা, যেহেতু এক্ষেত্রে লেফট ফুটেড খেলোয়াড়রা একটু বেশি সাহায্য পেতে পারেন, মাঠের বাম পাশে লেফট ফুটের কিন্তু বেশি কাজ। এক্স্যাক্টলি। তবে এক্ষেত্রে ডেকলান রাইস যেটা করলেন, তিনি চমৎকার একটা ফ্রি কিক নিলেন এবং সরাসরি কোর্তোয়াকে পরাস্ত করে একদম টপ বিনে গিয়ে বলটা আঘাত হানলো। এবং এই ফ্রি কিকের ক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখা যেতে পারে। যে ওয়ালটা তৈরি করেছিল এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ, তার ঠিক পাশে কিন্তু আমরা দেখেছিলাম আর্সেনালের 3 জন খেলোয়াড় দাঁড়িয়েছিলেন, যারা মূলত চেষ্টা করেছিলেন থিবো কোর্তোয়ার ভিশনটাকে ব্লক করার। এবং তিনি এই থিবো কোর্তোয়ার ভিশনটা যখন ব্লক হলো, সেটা কিন্তু বুঝতে পেরেছিলেন ডেকলান রাইস ভালোভাবে। তার গাট ফিলিং বলছিল যে গো ফর দ্য শট, তিনি শটের জন্য চেষ্টা করলেন এবং রিয়াল মাদ্রিদকে হতভম্ব করে দিয়ে 13 মিনিটের মধ্যে 2টো গোল করে ফেললো। এক্ষেত্রে আর্সেনাল, ডেকলান রাইস, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড অ্যান্ড বেন্ড ইট লাইক ডেকলান, যেটার কথা আমরা বলছিলাম। ডেকলান রাইসকে নিয়ে অনেক কথা হয়েছে, তবে এই মুহূর্তে আমরা একটু ম্যাচে ফিরতে চাই। যে ম্যাচে 2 দলের একাদশটা আমাদের প্রেডিক্টেড একাদশের সাথে অনেকটাই মিলে গিয়েছে। আমরা রিয়াল মাদ্রিদের একাদশটা দিয়ে শুরু করতে চাই। খুব বেশি চমক কি রিয়াল মাদ্রিদের একাদশে ছিল? না, তেমন কিছু চমক না। আমরা কিছু জিনিস প্রেডিক্টেড করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম ফেরলান মেন্দির জায়গায় হয়তো ফ্রান গার্সিয়া খেলবেন, কিন্তু এখানে কার্লো আনচেলত্তি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন, সেখানে ডেভিড আলাবা তাকে খেলিয়েছেন। তার হয়তো এই জায়গায় লেফট ব্যাকে খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু তার ইনক্লুশনটা আসলে ইট মেক সেন্স, কারণ এই বাম সাইড থেকে যে সাকা, টিম্বার, তারা যে অ্যাটাকটা করবেন, জুরিয়ান টিম্বার,
তাদেরকে সামলানোর জন্য আসলে একদম প্রপার লেফট ব্যাক ছাড়া একজন ইয়াংস্টারকে নামানোটা মেক সেন্স করে না। যদি আরেকটু করে বলি, কোর্তোয়া ছিলেন এবং রাউল অ্যাসেন্সিও এবং রুডিগার, তারা দুজন ছিলেন। ভালভার্দেকে সেই বলছিলাম চিরচেনা রাইট ব্যাক পজিশনে ফিরতে দেখা গিয়েছে এবং কাভারভিঙ্গা মদ্রিজকে দেখা গিয়েছে। মদ্রিজ এইখানে আর কি অনেকটা মানে অ্যাটাকিং বা সাপ্লায়ার রোল প্লে করেছেন এবং তাদের ঠিক সামনে দ্য সুপার ফোর ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম এবং রদ্রিগো। রাইট, আমরা যদি একটু আর্সেনালের একাদশের দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদের প্রেডিক্টেড একাদশের সাথে পুরোপুরি মিলে গেছে এই একাদশটা। রায়া ছিলেন গোলরক্ষক, অবশ্যই এখানে যে তাদের সেন্টার ব্যাক ডো সেখানে গ্যাব্রিয়েল নেই, কিউইয়রকেই সেক্ষেত্রে শুরু করতে হচ্ছে সালিবার সাথে। দুই ফুল ব্যাক হিসেবে টিম্বার এবং লুইস স্কেলি ছিলেন। মিডফিল্ডে আমরা দেখেছি পার্টে, ওডেগার্ড এবং অবশ্যই ডেকল্যান রাইসকে, এবং ফরওয়ার্ড লাইনে আমরা দেখেছি মার্টিনেলি এবং সাকা ছিলেন দুই উইংয়ে। যেহেতু রেগুলার নাম্বার 9 হিসেবে কাই হ্যাভার্টস অথবা গ্যাব্রিয়েল জেসুস ছিলেন ইনজুরিতে, তাই আমরা সেক্ষেত্রে মিকেল মেরিনোকেই দেখেছি এই ফরওয়ার্ড রোলে খেলতে। তবে এক্ষেত্রে আমরা অন দ্য বল এবং অফ দ্য বলে আর্সেনালের কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখেছি, যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এই ট্যাকটিক্স পার্টে। আর্সেনালকে দিয়ে আমরা যদি প্রথমে শুরু করি, আর্সেনাল কাগজে কলমে এই 4-3-3 এই ফরমেশনেই কিন্তু মাঠে নেমেছিল, কিন্তু যখন তারা খেলাটা শুরু করলো সেই সময় আমরা দেখলাম কিছু পরিবর্তন আছে। যেমন মার্টিন ওডেগার্ড, তাকে আমরা দেখলাম তিনি বেশ কয়েকবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং প্রতিপক্ষকে প্রেস করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে কি ব্যাপারটা হচ্ছিল, 4 জনের যে ডিফেন্স লাইন সেখান থেকে লেফট ব্যাক লুইস স্কেলি চলে আসছিলেন এই ডাবল পিভট এই অংশে, এবং 3 জনের একটা ডিফেন্স লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে সময় আর্সেনালের, যখন বল তাদের পায়ে ছিল। এবং সেই সময় ডেকল্যান রাইসও একটু সামনের দিকে এগিয়ে খেলছিলেন। মিকেল মেরিনোকেও আমরা দেখছিলাম, তিনি ছিলেন। মার্টিনেলি এবং সাকা অবশ্যই এই দুই পাশটাই তারা পিন করেছিলেন এবং প্রতিপক্ষের ফুলব্যাকদেরকে আসলে তারা এই মাঠের দুই সাইডে অবস্থান করতে বাধ্য করছিলেন। তো এই লুইস স্কেলির এই কথাটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে, তিনি যে ডাবল পিভটে চলে আসছিলেন তার রোলটা নিয়ে আমরা নিশ্চিতভাবেই কথা বলবো। এই 18 বছর বয়সী এই খেলোয়াড় চমৎকার একটা ম্যাচ কাটিয়েছেন। তবে আমরা আরও কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। যেমন এই ম্যাচের যদি আমরা টাইম লাইন ধরে ধরে চিন্তা করি, ম্যাচের শুরুতেই আমরা দেখছিলাম যে দুই দলের কাছ থেকে বেশ কিছু ভুল পাসের ছড়াছড়ি, এবং সেখান থেকেই দুই দল চেষ্টা করছিল তাদের প্রতিপক্ষকে আক্রমণ করার। আমরা দেখেছিলাম ভিনিসিয়াস জুনিয়র একটা শুরুতেই বল পেয়ে একটা চমৎকার রান নিয়েছিলেন, এটাও কিন্তু বুকায়ো সাকার একটা ভুল পাস থেকে, যদিও সেই আক্রমণটা আসলে শেষ পর্যন্ত গোল তিনি পাননি সেখান থেকে। এর বাইরে আমরা দেখেছিলাম ম্যাচের 30 মিনিটের দিকে জুড বেলিংহামের একটা থ্রু বল থেকে এমবাপ্পে একটা রান ইন বিহাইন্ড রান নিয়েছিলেন, যেটা রায়া সেভ করে দেন। এই মোটামুটি 30 মিনিট পর্যন্ত আমরা দেখলাম আর্সেনাল এই ম্যাচে যেন একটু হলেও, বিশেষ করে বুকায়ো সাকা তার সাইড থেকে খুব বেশি আক্রমণ করতে পারছে না। কিন্তু 30 মিনিটের পর থেকে আমরা দেখলাম ডেভিড আলাবাকে বেশ কয়েকবার পরাস্ত করলেন বুকায়ো সাকা, এবং তাদের যে ব্যাটেলটা এখানে ছিল, বুকায়ো সাকা বেশ কয়েকবার তাকে অতিক্রম করে সামনে চলে গেলেন। বেশ কয়েকটা ক্রস আমরা তার কাছ থেকে দেখলাম, এবং সেই ক্রসগুলো থেকে গোল যে আর্সেনাল পায়নি সেজন্য তারা সম্ভবত নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারে। ডেকল্যান রাইসের একটা হেডার আমরা দেখলাম কোর্তোয়া সেভ করে দিলেন, এবং সেটা রিবাউন্ডে মার্টিনেলির একটা শট ছিল সেটাও তিনি সেভ করেছিলেন। প্রথমার্ধটা গোল শূন্যতে শেষ হলো। দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম শুরু থেকে আর্সেনালই কিন্তু ডমিনেট করছিল, এবং রিয়াল মাদ্রিদের যে ফ্রন্ট ফোর তাদেরকে এই সময় আমরা খুব বেশি কার্যকর দেখিনি মাঠে, এবং যতটা আক্রমণ তাদের কাছ থেকে প্রত্যাশিত বা রিয়াল মাদ্রিদ সমর্থকরা প্রত্যাশা করেন সেটাও কিন্তু সে সময় দেখা যায়নি। এই ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই যে এই কেন রিয়াল মাদ্রিদের ফ্রন্ট ফোরকে খুব বেশি কার্যকর দেখা যায়নি। আর্সেনাল, আপনি বলছিলেন যে অন দা বলে 3 জনের ডিফেন্স লাইন তারা ক্রিয়েট করে, বাট অফ দা বলে আর্সেনালকে দেখা গিয়েছে 4-4-2, অর্থাৎ আমরা যে মানে প্রতিনিয়ত মিড ব্লকের কথা বলে থাকি সেটা ব্যবহার করতে। সেক্ষেত্রে দেখা গিয়েছে ওডেগার্ড এবং মেরিনো তারা ফ্রন্ট প্রেসিংয়ের দায়িত্বটা নিয়েছেন, যাতে প্রতিপক্ষকে প্রেস করে বলটাকে কোনোভাবে রিকভার করা যায়। এইখানে মার্টিনেলি, রাইস, পার্টে এবং সাকা তারা 4 জনের একটা মিডফিল্ড লাইন এবং নিচে 4 জনের একটা ডিফেন্স লাইন। এক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে যে মিডটা অনেকটা ব্লক হয়ে গিয়েছে, এবং এই জায়গাটাতে পাসিং স্পেস আসলে এখানে দেখানো অতটা সম্ভব না, বাট এই জায়গাটা পাসিং স্পেস খুব কম। অর্থাৎ এইখানে একটা প্লেয়ার পাস দিলে ডিফেন্ডাররা সেখান থেকে তাকে ডিসপোসেস করতে পারেন। তো যে ক্ষেত্রে যেটা হয়েছে এখানে অবশ্যই তাদেরকে ওয়াইডে খেলতে হয়েছে, অর্থাৎ ভালভার্দে, রদ্রিগো তাদেরকে দিয়ে খেলতে হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আসলে এভারটনের ম্যাচে আর্সেনাল প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসের বা সেই প্র্যাকটিসটা কিন্তু এই পরীক্ষার খাতায় সেটা তুলে ধরেছে। এটা হচ্ছে একটা স্টেডি ডিফেন্সিভ লাইন মেনটেন করা, অর্থাৎ এই পিছনে কোনো স্পেস তারা রাখেনি, এবং অফ দ্য বল অর্থাৎ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদে পায় যতক্ষণ বল ছিল ততক্ষণ তারা এই ট্যাকটিক্সটা করছে। এবং 30 মিনিট আপনি বলছিলেন এমবাপ্পের একটা ইন বিহাইন্ড রান, এরপরে কিন্তু সেরকম কোনো থ্রেটনিং ইন বিহাইন্ড রান দেখা যায়নি। আর্সেনাল এই ট্যাকটিক্সটার মাধ্যমে ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে এবং বলা যায় জুড বেলিংহাম তারা যেই থ্রেটনিং ইন বিহাইন্ড রানগুলো নিয়ে থাকেন, অর্থাৎ একটা দল যখন পুরোপুরি অ্যাটাকে থাকে তখন তারা যে পিছনে স্পেসটা রেখে যান, সেই স্পেসটাকে এই 4 জন মানুষ খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন।
এবং এই তারা যদি ব্যবহার না করতে পারেন সেই জিনিসটা নিশ্চিত করছে আর্সেনাল, এবং এই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদকে অতটা থ্রেটনিং দেখা যায়নি। এক্স্যাক্টলি, এবং আর্সেনালের ব্যাপারটা ক্ষেত্রে বলতে হয় তাদের ডিফেন্সিভ ট্রানজিশনটা কিন্তু দারুণ। তারা যখনই বল লুজ করে খুব দ্রুত তারা তাদের ডিফেন্সিভ শেপে কিন্তু চলে আসতে পারে এবং এর মাধ্যমে তারা প্রতিপক্ষের আক্রমণের থ্রেটটাকে কিন্তু নিউট্রালাইজ করতে পারে। বলে রাখা ভালো, যেটা আমরা প্রিভিউতেও বলেছি, আর্সেনাল কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম গোল হজম করা দলগুলোর একটি, এবং তাদের বিরুদ্ধে যে প্রতিপক্ষের XG সেটাও কিন্তু সবচেয়ে কম আমরা দেখেছিলাম। এমনকি প্রিমিয়ার লিগেও তারা সবচেয়ে কম গোল হজম করেছে। শুধু তাই নয়, ইউরোপের টপ 5টা লিগে আর্সেনাল 0.7 অর্থাৎ প্রতি ম্যাচে তারা একটারও কম গোল খাবে এরকম একটা XG নিয়ে তারা আছে। তো বলা যায় আর্সেনাল ডিফেন্সিভ মানে স্ট্যাটিস্টিক্সটা কিন্তু খুবই ভালো। এক্স্যাক্টলি, এবং গ্যাব্রিয়েল মাগালেস না থাকার পরও চমৎকার একটা ডিফেন্সিভ আমরা শো দেখলাম আর্সেনালের কাছ থেকে। অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি আমরা বলি, তাদের ইনজুরি সমস্যাটা তাদেরকে অনেক বেশি ভুগিয়েছে। পাশাপাশি কোচ কার্লো আনচেলোত্তির ট্যাকটিক্সও সম্ভবত একটু হলো প্রশ্নের মুখে এক্ষেত্রে পড়তেই পারে। ডেভিড আলাবাকে আপনি লেফট ব্যাকে শুরু করালেন, ফ্রান গার্সিয়ার মতো একজন জেনুইন লেফট ব্যাক থাকার পরেও কেন করালেন, এটা একটা আসলে প্রশ্ন হতে পারে। একই সাথে রাইট ব্যাক হিসেবে ভালভার্দেকে আপনি শুরু করাচ্ছেন। ভালভার্দের মতো একজন খেলোয়াড় যিনি সব পজিশনেই খেলতে পারেন, কিন্তু তাকে কি আরেকটু ভালোভাবে ইউজ করা যায় কিনা, যে কোনো একটা স্টেবল পজিশনে দিয়ে তাকে আরও একটু কার্যকর করা যায় কিনা, এই ব্যাপারটাও সম্ভবত কোচ কার্লো আনচেলোত্তিকে চিন্তা করতে হবে যদি তাকে এই চাকরিটা আসলে ধরে রাখতে হয়। তবে এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই দুই দলের দুজন মূল খেলোয়াড়কে নিয়ে, বা মূল বলার চেয়ে বলা ভালো যে তারা হাইলাইটেড হওয়ার যোগ্য। একজন হচ্ছেন অবশ্যই আর্সেনালের লুইস স্কেলি, যার কথা বলতে চাচ্ছিলাম। লেফট ব্যাক হিসেবে তিনি শুরু করেছেন, কিন্তু ম্যাচের অনেকটা সময় তাকে দেখা গেছে পার্টের সাথে ডাবল পিভটে খেলতে। এবং আমরা যদি তার হিট ম্যাপটা দেখি, তার হিট ম্যাপটা আপনি দেখবেন মাঠের অনেকটা এই জায়গাটাতে, এবং এই জায়গায় তিনি মোটামুটি আমরা দেখছিলাম মার্টিনেলি ছিলেন তো অবশ্যই একদম লেফট টাচ লাইন উইঙ্গার হিসেবে, রাইট, এবং ইনভার্টেড ফুলব্যাক হিসেবে তিনি চলে এসেছিলেন মাঠের এই জায়গাটাতে। এই জায়গাটায় তিনি ভালোভাবে অপারেট করেছিলেন এবং বেশ কয়েকবার দেখা গেছে রদ্রিগোর সাথে তার একটা ব্যাটেল হওয়ার সুযোগ ছিল, যেখানে তিনি কিন্তু জয়লাভ করেছেন। একটা অ্যাসিস্টও পেয়েছেন তিনি পরবর্তীতে মিকেল মেরিনো, যেটা চমৎকার একটা ফিনিশিং দিয়েছিলেন। সব মিলিয়ে লুইস স্কেলি মাত্র 18 বছর বয়সী এই খেলোয়াড় নিশ্চিতভাবেই নজর কেড়েছেন বড় বড় ক্লাবগুলোর। এর পাশাপাশি আমরা একটু থিবো কোর্তোয়াকে নিয়ে কথা বলতে চাই। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 3টা গোল হজম করেছে সত্য, কিন্তু থিবো কোর্তোয়া যদি তার সেই চমৎকার পারফরমেন্স না দিতেন, সেক্ষেত্রে এই গোল হজম করার সংখ্যাটা 4-5 বা তার চেয়ে বেশিও হয়ে যেতে পারতো। আমরা ম্যাচে কয়েকবারই দেখেছি থিবো কোর্তোয়াকে ডাবল সেভ দিতে। একটার কথা আমরা বললাম প্রথমার্ধের শেষের দিকে, আমরা দেখলাম যে ডেকলান রাইসের একটা হেডার থিবো কোর্তোয়া সেভ করলেন, এবং সাথে সাথে এখানে ছিলেন যে মার্টিনেলি, তিনি কিন্তু একটা শট নিয়েছিলেন এবং থিবো কোর্তোয়া এই প্রথম সেভটা দেওয়ার সময় তিনি ডাইভ দিয়েছিলেন, সাথে সাথে তিনি রিকভার করে কিন্তু মার্টিনেলি শটটা ঠেকিয়ে দিয়েছিলেন। এক্স্যাক্টলি, এবং সেই ব্যাপারটাও খুব দারুণ একটা ব্যাপার। আপনি যখনই দেখবেন এমন গোলকিপিং পারফরমেন্স, সেটা আসলে যে দলেরই হোক আপনার ভালো লাগতে বাধ্য। এবং দ্বিতীয়ার্ধে আমরা কিন্তু দেখেছি একদম আর্সেনালের সেকেন্ড গোলটার আগে সেই সময় একটা চমৎকার আক্রমণ ছিল আর্সেনালের, একটার পর একটা শট নিচ্ছিল আর্সেনাল, থিবো কোর্তোয়া কিন্তু চমৎকার সব সেভ দিচ্ছিলেন। মিকেল মেরিনোর পরপর 2টো শট তিনি সেভ করে দেন, এবং এর আগেও আমরা দেখেছি ডেকলান রাইসের চান্স ছিল, তিনিও কিন্তু আসলে কনভার্ট করতে পারেননি শুধুমাত্র থিবো কোর্তোয়ার এই পারফরমেন্সের কারণে। কোর্তোয়াকে এই ম্যাচে পরাস্ত করতে হলে আর্সেনালকে বিশেষ কিছুই করার দরকার ছিল, সেই কাজটাই করেছেন ডেকলান রাইস। পরপর 2টো অসাধারণ ফ্রি কিক, যেটা UCL এর নকআউট স্টেজ কখনোই দেখেনি, এবং সেটার মাধ্যমে কিন্তু আর্সেনাল একটা পা দিয়ে রেখেছে পরবর্তী রাউন্ডের জন্য। তবে রিয়াল মাদ্রিদের জন্য কাজটা আসলে কতটা কঠিন, আমরা রিয়াল মাদ্রিদকে জানি যে তারা UCL এর কামব্যাক কিং, বারবার তারা ঘুরে দাঁড়াতে পারে, এবং ম্যাচের আমরা দেখেছি তারা পিছিয়ে পড়লেও অথবা প্রথম লেগে হেরে গেলেও দ্বিতীয় লেগে তারা ঘুরে দাঁড়ায়, কিন্তু এই মুহূর্তে সম্ভবত কাজটা অনেক বেশি কঠিন। আমি আপনার সাথে এটার সাথে সহমত পোষণ করতেছি, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ ইনজুরি জর্জরিত একটা টিম, এইখানে আলাদাকে খেলানো ফ্রান গার্সিয়ার মতো প্লেয়ার থাকতো, এটা একটা প্রশ্নবিদ্ধ চয়েস। তো কোচ এবং টিম এটা সামঞ্জস্য আসলে দেখা যাচ্ছে না। তো যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট একটা বিশাল ব্যাপার যে কোনো প্রতিপক্ষের জন্য, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে 3-0 গোলের রিড এটাকে ওভারটার্ন করা খুবই কষ্ট হয়ে যাবে, যত ভালোই খেলুক না কেন রিয়াল মাদ্রিদ। আমারও সেটাই মনে হচ্ছে। তো এর পাশাপাশি এটাও বলে রাখতে হয় যে আর্সেনাল অথবা ইংলিশ দলগুলো যখনই 3 গোলের লিড নিয়েছে প্রথম লেগে, এরপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে কখনোই বাদ পড়েনি। অপরদিকে রিয়াল মাদ্রিদ প্রথম লেগে 3 গোল হজম করার পর বা 3 গোল ব্যবধানে হেরে যাওয়ার পর সেই যে ব্যবধানটা সেটাকে কিন্তু ঘুচিয়ে পরের রাউন্ডে কখনোই যেতে পারেনি, অর্থাৎ ইতিহাস রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। অপরদিকে বর্তমানটা আর্সেনালের পক্ষে পুরোপুরি। আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের বাইরেও আরও একটা ম্যাচ কিন্তু গতকাল অনুষ্ঠিত হয়েছে, যেটা আলিয়াঞ্জ এরেনায় ভার্সেস ইন্টার মিলান। এক্স্যাক্টলি, এই ম্যাচে আলিয়াঞ্জ এরেনায় যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ইন্টার মিলান অ্যাওয়ে দল হয়েও
বায়ার্ন মিউনিখকে পরাজিত করেছে 2-1 ব্যবধানে। বায়ার্ন মিউনিখের সামনে সুযোগ ছিল, তারা অনেকগুলো সুযোগ আসলে পেয়েছিল এই ম্যাচে, তবে শেষ পর্যন্ত ইন্টার মিলান একেবারে শেষ মুহূর্তের গোলে জয়টা নিশ্চিত করে। যে ম্যাচে যদি আমরা গোল স্কোরারদের কথা বলি, প্রথমার্ধে একটা ট্রিভেলা গোল দেখেছিলাম লতারো মার্টিনেজের কাছ থেকে, দ্বিতীয়ার্ধের শেষের দিকে টমাস মুলারকে আমরা দেখেছি যে সেই গোলটাকে শোধ করে দিতে, যার এইটাই বায়ার্ন মিউনিখের শেষ মৌসুম। তবে একেবারে ম্যাচের শেষের দিকে 88তম মিনিটে ফ্রেত্তেসির একটা গোলে ইন্টার মিলান জয়টা নিশ্চিত করে, এবং সম্ভবত আর্সেনালের মতো তারাও একটা পা দিয়ে রাখলো সেমিফাইনালের যে জায়গা সেখানে। দর্শক, এই ছিল মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের আজকের দুটো ম্যাচ নিয়ে আমাদের আলোচনা। এর সাথে আপনারা কি কি অ্যাড করতে চান কিংবা আমরা কি কি মিস করে গেলাম সেগুলোও কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।